আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল সমরেশ মজুমদারের লেখা আত্মারাও ভুলে যায়। কার্শিয়াংয়ে যে বাড়িতে রবীন্দ্রনাথ বেড়াতে গিয়ে থাকতেন, সনাতন বক্সীর বাড়িটি তার খুব কাছে। চারধারে লম্বা লম্বা পাইন আর ইউক্যালিপটাস গাছ। ভরদুপুরে চারপাশে ঠান্ডা ছায়া ছড়ানো, কুয়াশারা দল বেঁধে যাচ্ছে আসছে, আর বর্ষার সময় তো দিনরাত ভিজছে পাহাড়। সনাতন বক্সীর সঙ্গে আলাপ হয়েছিল আমাদের ইন্টারন্যাশনাল ক্লাবে। অ্যাটর্নি অতীন গাঙ্গুলির ক্লাবের মেম্বার, তার গেস্ট হয়ে এসেছিলেন। মিস্টার গাঙ্গুলি ওর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। সনাতন বক্সী পোশাকে খাঁটি ব্রিটিশ, ইংরাজিও বলেন ব্রিটিশদের মতো। আমার পরিচয় পেয়ে বললেন, রবীন্দ্রনাথকে আমি শৈশবে দেখেছি কার্শিয়াংয়ে, অত্যন্ত সুপুরুষ। আমার পিতৃদেব ওখানে বাড়িটা করেছিলেন। গরমকালে প্রতি বছর মাস তিনেক আমরা ওখানে থাকি। তা আমি বলি কি, মিস্টার মজুমদার, আপনি আমার ওই বাড়িতে মাসখানেক থেকে আসেন, দেখবেন আপনার লেখালেখিতে সুবিধে হবে, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। অফারটা পেয়ে রাজি হয়ে গেলাম। মিস্টার গাঙ্গুলি ওর সঙ্গে যোগাযোগ রেখে সব ব্যবস্থা করে দিলেন। জানলাম ওই বাড়ির কেয়ারটেকার কাম কুক মহেন্দ্রকে সব জানিয়ে দেওয়া হয়েছে। দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে একটা গাড়ি ভাড়া করলাম। পাহাড়ে আমাকে সব সময় টানে। কার্শিয়াংয়ে পৌঁছে গেলাম সকাল 11:15টায়। মিস্টার বক্সির বাড়ির গেটে পৌঁছতেই একজন বৃদ্ধ দৌড়ে এসে স্যালাম করে গেট খুলল। আমি জিজ্ঞেস করলাম, আপনি মহেন্দ্র? সে বললে, জি সাব, কিন্তু আমাকে আপনি বলবেন না। আমি বললাম, কেন? তিনি বললেন, আপনি সাহেবের লোক, বহুত বড় রাইটার, আমি শুনেছি। তার কথার মধ্যে বেশ বিনয় ছিল। বাড়িটা দোতলা, চারপাশে বাগান, প্রচুর গ্ল্যান্ডিফ্লোরা ফুটে আছে, কিন্তু কীরকম গভীর ছায়ায় জড়ানো। পুরনো আমলের বাড়ি, ইট দেখলেই বোঝা যায়। নিচের হলঘর চমৎকার সাজানো। দোতলায় 3টে ঘর, একটা বক্সি সাহেবের বেডরুম, সেটা তালাবন্ধ। আমাকে গেস্ট রুমে নিয়ে এলো মহেন্দ্র। বিছানা, সোফা সেট একটু পুরনো দিনের হলেও বেশ সযত্নে রাখা আছে। জানলার পাশে টেবিল চেয়ার, ওটাই আমার কাজের জায়গা হবে। বাথরুমটা ঘরের লাগোয়া, দেখলাম তার আয়তনও ঘরের কাছাকাছি। মহেন্দ্র জিজ্ঞেস করলো, সাব নাস্তা দেব? আমি বললাম, নাস্তা না, না, একবারে লাঞ্চ করব 1টার সময়। মহেন্দ্র বলল, দরজার পাশে বেল আছে, যখন যা লাগবে বলবেন। আমি বললাম, ঠিক আছে। তারপর আমি চলে গেলাম পোশাক বদলাতে, আর মহেন্দ্র গেল রান্নার দিকে। পোশাক বদলে পাজামা পাঞ্জাবি ওপরে শাল চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। এই সময় 3য় ঘরের দিকে চোখ পড়ল। ওই দরজাতেও তালা ঝুলছে, হয়তো মিস্টার বক্সি এলে ওটা খোলা হয়। নিচে নামতেই মহেন্দ্রের সঙ্গে দেখা। জিজ্ঞেস করলাম, রবীন্দ্রনাথ এখানে কোন বাড়িতে থাকতেন? মহেন্দ্র বলল, একটু উপরে উঠে ডান দিকে সাপ, এখন তো ওই বাড়ির একতলায় অফিস হয়েছে, বেশি দূরে যেতে হবে না। পাহাড়ি রাস্তা ধরে উঠে এলাম উপরে। পথে আর একজনকে জিজ্ঞেস করে গাছগাছালিতে মোড়া দোতলা বাড়ির সামনের দিকে দাঁড়ালাম। আজ ছুটির দিন বলে বাড়িতে কেউ নেই। বইতে পড়েছি এই বাড়িতে বসে নাকি রবীন্দ্রনাথ তার বিখ্যাত গল্প ক্ষুধিত পাষাণ লিখেছিলেন। বাড়িটা ইংরাজি ই অক্ষরের মতো, শুধু পেটেন্ট লাইনটা নেই। রবীন্দ্রনাথ নাকি দোতলার ঘর থেকে ওপাশের ঘরে সেই সব স্বপ্নসুন্দরীদের ঘুঙুরের আওয়াজ শুনতে পেতেন।
যা অলৌকিক, যা বিজ্ঞানের চোখে অবাস্তব, তা রবীন্দ্রনাথের কলমে এমন বাস্তব হয়ে উঠেছে যে পাঠক লৌকিক অলৌকিকের পার্থক্য ভাবতেই চান না। একটু ঘুরে ফিরে এলাম। চমৎকার রান্না করে মহেন্দ্র, কিন্তু আজ আর লিখতে ইচ্ছা করলো না। বই ছিল আলমারিতে, সেগুলো দেখতে গিয়ে আমি তো অবাক। বেশিরভাগ বই পরলোক তত্ত্ব নিয়ে লেখা, বাংলা এবং ইংরাজিতে। একটা বই হাতে উল্টাতে লাগলাম, সুন্দর হাতের লেখা। নাম লেখা আছে সমীরণ বক্সী, 1933। সম্ভবত ইনি মিস্টার সনাতন বক্সীর বাবা। সম্ভবত পরলোক চর্চার উপর ওনার উৎসাহ ছিল। প্ল্যানচেটের ওপর বই আছে খান আটেক। তার একটা নিয়ে বিছানায় শুয়ে পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙালো মহেন্দ্র। সে চা নিয়ে এসেছে। চা খেতে খেতে মহেন্দ্রকে জিজ্ঞেস করলাম, এসব বই তোমার সাহেব পড়েন? মাথা নাড়ল মহেন্দ্র, না সাব, ওই বইগুলো সাহেবের বাবার, বাড়া সাহেবের। আমি বললাম, আচ্ছা, বাড়া সাহেব ওইসব চর্চা করতেন? ওকে তুমি দেখেছ? মহেন্দ্র বলল, হ্যাঁ, তখন আমি খুব ছোট। আমার বাবুজি এখানে কাজ করত। ওই যে ওপাশে যে ঘরে তালা দেওয়া আছে, ওখানে নাকি চর্চা চালাতেন। আমি বললাম, কিসের চর্চা? মহেন্দ্র বলল, আমি তো খুব ছোট ছিলাম, কিছু জানি না। বড় সাহেবের বন্ধুরা কলকাতার থেকে আসতেন। রাত্রে ঘরের দরজা বন্ধ করে ওরা কি করতেন তা আমি জানি না। বাবুজিকে জিজ্ঞেস করলে বলেছে, তোর জানার দরকার নেই। বড় সাহেব বেঁচে থাকার সময়ে ওই ঘরের দরজা বন্ধ থাকতো, শুধু ওরা যখন ঢুকতেন তখন খোলা হতো। বড় সাহেব চলে গেলেন, আমাদের সাহেব সেই যে তালা দিয়েছেন আজ অবধি খোলা হয়নি। রাতে ভালোই ঘুম হয়েছিল, বেশ ঠান্ডা পড়েছে। রাত্রে বৃষ্টিও হয়েছিল। সকালে মিস্টার বক্সি ফোন করলেন, কোনো অসুবিধা হচ্ছে কি না জানতে চাইলেন। আমি খুশি মনে বললাম, কোনো অসুবিধেই হচ্ছে না। তাকে জিজ্ঞেস করলাম, গেস্ট রুমে আপনার বাবার পরলোক চর্চা সম্পর্কিত বইগুলো দেখলাম। তিনি বললেন, আমি জানতাম ওগুলো আপনার চোখে পড়বে। আমি জিজ্ঞেস করলাম, উনি কি প্ল্যানচেটে বিশ্বাস করতেন? মিস্টার বক্সি বললেন, কলকাতা থেকে বন্ধুরা গেলে ওসব করতেন বলে জানি। একটা ঘর ছিল, দেখবেন দরজায় তালা দেওয়া। আমি জিজ্ঞেস করলাম, তালা এখনো দিয়ে রেখেছেন কেন? মিস্টার বক্সি বললেন, বাবা বলেছিলেন ওই ঘরের দরজা যেন না খোলা হয়, তাই। ওই ঘরে বাবার একটা ডায়েরি আছে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। আমি বললাম, তাহলে যে তালা খুলতে হবে? তিনি বললেন, আমি মহেন্দ্রকে বলে দিচ্ছি, তবে একটা অনুরোধ, দরজাটা খোলা রাখবেন না। বাবার শেষ ইচ্ছেটাকে সম্মান জানাতে চাই আমি। আমি বললাম, অবশ্যই। মহেন্দ্রর মুখ দেখে মনে হলো ওই ঘরের দরজা সে নিতান্ত অনিচ্ছায় খুলছে। বেলা 10টার সময় সে একটা বড় হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে এলো। বললেন, সাপ, ওই ঘরে তো আলো নেই, সাবধানে যাবেন, আমার কিন্তু ভালো লাগছে না। আমি বললাম, কেন? মহেন্দ্র বলল, জানি না, তবে ওই ঘর যদি ভালো হতো, সাহেব কি এতদিন বন্ধ রাখতেন? তালা খুলে সে হ্যারিকেন এগিয়ে দিতে সেটা নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে বন্ধ করে দিলাম। এই ঘরে কোনো আশপাশ নেই, শুধু মাঝখানে একটা টেবিল আর চারপাশে 4টে চেয়ার। বহু বছর বন্ধ থাকায় একটা ভোটকা গন্ধ বের হচ্ছিল, কিন্তু ধুলো বেশি জমেনি মেঝের ওপর অথবা টেবিলে। ঘরের কোথাও কোনো ভীতিকর বস্তুও নেই। টেবিলের ওপর একটা বাঁধানো খাতা, লেখার প্যাড আর একটা চৌকো কাঠের টুকরো, যার মাঝখানে একটা সরু গর্তে পেন্সিল ঢোকানো। এটাই বোধ হয় প্ল্যানচেটে লেখার কাজের ব্যবহার হতো।
চেয়ারে বসে মোটা খাতা খুললাম, ইংরাজিতে লেখা, সুন্দর হস্তাক্ষর। তর্জমা করলে এই রকম দাঁড়ায়। প্ল্যানচেটের শখ এসেছিল রবীন্দ্রনাথের সংস্পর্শে এসে। উনি একসময় প্ল্যানচেট করতেন। শুনেছি ওর ছেলে সমীর মৃত্যুর পর এত ভেঙে পড়েছিলেন যে প্ল্যানচেটে সমীর সঙ্গে কথা বলতে চাইতেন। কেউ কেউ বলেছিলেন শুধু সমী নয়, ছোট বৌঠানির সঙ্গেও। কাউকে সত্যাসত্য জিজ্ঞাসা করতে সাহস হয়নি। আমার কলকাতার বন্ধুরা, যেমন ডক্টর এস.কে. রায়, অ্যাটর্নি বাসুদেব দত্ত, আইসিএস নির্মল সেনগুপ্ত এখানে এসে আগ্রহ দেখানোয় আমি প্ল্যানচেট শুরু করি। অ্যাটর্নি বাসুদেব দত্ত রোগা ফর্সা মানুষ, কোনো নেশা করতেন না, তাই তিনি মিডিয়াম হন। মূলত তিনি কাঠের গর্তে পেন্সিল ধরে থাকতেন, আর আমরা ওই কাঠটি স্পর্শ করে পরিচিত কোনো মৃত মানুষকে ডাকার চেষ্টা করতাম। 2 বছরে বেশ কয়েকবার চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। বন্ধুরা ঠাট্টা করে বলতেন, এত ঠান্ডা জায়গায় বাঙালি আত্মা থাকতে পারে না বলেই আসছে না, কোনো নেপালি আত্মাকে ডাকলে হয়তো আসতো। 2য় বছরের গরমের ছুটিতে আমাদের শিলিগুড়ি থেকে আনতে গেল যে ড্রাইভার, সে পবন বাহাদুর নয়, পবনই আমাদের নিয়ে যাওয়া আসা করত। শুনলাম কয়েকদিন আগে পথ দুর্ঘটনায় পবনের মৃত্যু হয়েছে। শুনে খুব খারাপ লাগলো। প্ল্যানচেটে বসে আমরা ঠিক করলাম পবনকে ডাকবো হিন্দি ভাষায়। 4 জনই মনে মনে পবনকে ডাকছিলাম। হঠাৎ কাঠটা নড়ে উঠল, পেন্সিলে লেখা পড়ল কাগজে, বাচ্চা ছেলের হাতের লেখা, কখনোই অ্যাটর্নি বাসুদেব দত্তের লেখা নয়। কাগজে লেখা হলো, কেন ডাকছেন? ডাক শুনে চলে এলাম। লেখাটা বাংলায়। পবন নিশ্চয়ই বাংলা জানতো না। আমরা জানতে চাইলাম, কে আপনি? আপনি তো পবন বাহাদুর নন। উত্তর লেখা হলো, আমি কে তা তো জানি না। তখন আমরা বললাম, তাহলে আপনি চলে যান। কিছুক্ষণ চুপচাপ, তারপর আবার লেখা পড়ল, আমি ফিরে যেতে পারছি না, ফেরার পথ ভুলে গেছি, পথটা বলে দাও। আমরা কি করে বলবো মৃত্যুর পর আত্মা কোন পথে যাওয়া আসা করে? সে কথা তাকে জানালে লেখা হলো, তাহলে অন্য কাউকে ডাকো, সে এলে তার সঙ্গে ফিরে যাব। মনে হলো খুব অসহায় কারো কথা পড়ছি। আমরা আরও আধ ঘন্টা চেষ্টা করলাম যাতে পবনের আত্মা আসে, কিন্তু এলো না। বাধ্য হয়ে সে রাতের চর্চা বন্ধ রাখতে হলো। দরজায় তালা দিয়ে বেরিয়ে এলাম আমরা। ওই ঘরে একটা আত্মা ভুল করে চলে এসেছে, ফেরার রাস্তা চিনতে পারছে না, তাই থেকে গেছে। খুব খারাপ লাগছিল আমাদের। পরদিন সকালে অ্যাটর্নি দত্ত আমাকে জে.কে. স্মিথের লেখা দি আদার ওয়ার্ল্ড বইয়ের কয়েকটা লাইন পড়ে শোনান। তাতে বলা হয়েছে, প্ল্যানচেটে কোনো আত্মা যদি সাড়া দেয়, উপস্থিত হয়, তাহলে সে ফিরে না যাওয়া পর্যন্ত দ্বিতীয় কোনো আত্মা আসবে না। অর্থাৎ ওই বন্ধ ঘরের আত্মা ফিরে না যাওয়া পর্যন্ত আর কেউ আমাদের ডাকে সাড়া দেবে না। সেক্ষেত্রে আত্মাটা ফিরে যাবে কি করে? মানুষের স্মৃতি লোপ পাওয়া অসুখ হয়, আত্মারও যে হয় তা কি আমরা জানতাম? এই তো প্রথমবার শুনলাম। ডায়েরির লেখা এখানেই শেষ। সেই আত্মা ফিরে যেতে পেরেছে কিনা তা লেখা হয়নি। মহেন্দ্রের সঙ্গে আরও কথা বলে জানলাম যে শৈশব থেকে ওই ঘরের দরজা সে বন্ধ দেখে এসেছে। সাহেবের হুকুম ছাড়া খোলা যেত না, আর সাহেব আজই প্রথম হুকুমটা দিলেন। আত্মা তো চিরকাল এক অবস্থায় থাকে না। মানুষ হয়ে যখন যেই রকম কাজ করেছিল সেই রকম স্তরে তাদের জায়গা হয়। বেশিরভাগই পৃথিবীতে নূতন করে জন্মায়, নয়তো যে আত্মা ভুল করে চলে এসেছিল তাকে দূত পাঠিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধেবেলা মিস্টার বক্সি ফোন করলেন, বললেন, কী অভিজ্ঞতা হলো?
তাকে সবটুকু বললাম, ডায়েরির কথা। উনি বললেন, আহা, ডায়েরিটা কেন নিয়ে এলেন? বাবা যা যেমন রেখে গিয়েছিলেন তেমনই রাখা উচিত। উনি বলেছিলেন দরজাটা যেন তালা বন্ধ থাকে। আমি নিজে কোনো দিন ঢুকিনি। আপনি দয়া করে ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে আসুন। আমি মহেন্দ্রকে বলে দিচ্ছি। 10 মিনিট পরে মহেন্দ্র এসে বলল, সাহেব দরজা খুলে দিতে বলেছেন, কিন্তু আজ তো সন্ধে হয়ে গেছে, কাল সকালে খুললে হয় না? আমি বললাম, না না, সাহেব চাইছেন আজই এই ডায়েরি ওখানে রেখে দিতে, দরজাটা খোলো। হ্যারিকেন নিয়ে ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দিয়ে টেবিলের কাছে এসে চারিদিকে তাকালাম। হ্যারিকেনের আলোয় আমারই ছায়া কাঁপছে। ডায়েরিটা ঠিক জায়গায় রেখে কাঠের চাকতিটা তুললাম। কি মনে হতে ওর গর্তে পেন্সিল ঢুকিয়ে সাদা প্যাডের ওপর রাখতেই আমার হাত কেঁপে উঠল। আমি ফিরে যেতে চাই, আর পারছি না। লেখাটা আমার হাতেই হয়েছে, কিন্তু আমার লেখা নয়। আমি লিখলাম, আপনি কে? সে বললে, ভুলে গেছি। আমি আবার লিখলাম, কতদিন এখানে আছেন? সে লিখল, ভুলে গেছি, কিছু মনে থাকে না আমার, কিন্তু ভয়ঙ্কর কোনো বিপদের গন্ধ পাচ্ছি। এরপর খুব তাড়াতাড়ি ওই ঘর থেকে আমি বেরিয়ে এসেছিলাম। বাইরে বেরিয়ে দরজা বন্ধ করেছিলাম। তারপর 7 দিন ওখানে থেকে ফিরে এসে মিস্টার বক্সিকে জানিয়েছিলাম ঘটনাটা। তিনি কোনো মন্তব্য করেননি। বিশ্বাস না করলেও অস্বীকার করতে পারছি না আত্মার অস্তিত্ব। 3 দিন পরে অ্যাটর্নি অতীন গাঙ্গুলির ফোন পেলাম। বললেন, আপনি খুব লাকি মশাই, 2 দিন আগে মিস্টার বক্সির কার্শিয়াংয়ের বাংলোয় জঙ্গিরা আশ্রয় নিয়েছিল। পুলিশের সঙ্গে তাদের লড়াই হয়। পালাবার আগে জঙ্গিরা বাড়ির দোতলাটা ডিনামাইট ফাটিয়ে উড়িয়ে দিয়ে গেছে। ভাগ্যিস তার আগেই আপনি চলে এসেছেন। ওর চৌকিদার এখন হাসপাতালে। কথাগুলো শুনে আমি থমকে গেলাম। আত্মা লিখেছিল, ভয়ঙ্কর বিপদের গন্ধ পাচ্ছি। সেটা কি এই কথা ভেবে? দোতলা উড়ে গেলে আত্মা তো মুক্ত, আত্মার তো মৃত্যু হতে পারে না। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।